আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু অপেক্ষা আসসালামু করো। আলাইকুম ভাইয়া, কেমন আছো? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মইনুল, আচ্ছা বাকিরাও জয়েন করতেছে। আচ্ছা মইনুল, তোমাকে কোহোস্ট দিয়ে দিয়েছি, তুমি একটু বাকি দেরি করো, অ্যাপ্রুভ করে দাও। হ্যাঁ, যারা জয়েন করছো একটু অ্যাপ্রুভ করে দাও, আমি একটু আসসালামু আলাইকুম ভাইয়া। দিয়ে আসি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে কততম ডে কে বলতে পারবা? 15তম ডে, রাইট? আজকে আমাদের 15তম ডে এবং ফিজিক্সের চ্যাপ্টার 5 থিওরি রিভিউ পার্ট 2। আচ্ছা, ঠিক আছে। সবাই একটু জয়েন করো, ভাইয়া শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গ্রুপগুলোতে একটু লাইভে গিয়ে নিই, তারপর আমরা শুরু করছি। মৃদুল ভাইয়া, মিউট করো নিজে, বারবার আনমিউট করতেছো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গ্রুপগুলোতে শেয়ার করা হচ্ছে। এখন আমি শুরু করব। আমাকে দুইটা প্রবলেম দিয়েছো, তো আমি চেষ্টা করব ওই দুটো প্রবলেমও যাতে আলোচনা করতে পারি। মানে তোমরা যেদিন যে চ্যাপ্টারটা পড়াবো ওই দিন যদি ওই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম আমাকে পাঠাও, তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে তোমাদের ক্লাসে আলোচনা করতে পারবো।
সো কাইন্ডলি তোমরা যারা আমাকে প্রবলেম অনেক প্রবলেম পাঠাইছো আমি জানি, তো যারা এই প্রবলেমগুলো পাঠাইছো বা পাঠাবা ভবিষ্যতে, একটু চেষ্টা করবা যে আমি যেই অধ্যায় পড়াচ্ছি বা যেটা পড়াচ্ছি ওই রিলেটেড যাতে প্রবলেম হয়, সো দ্যাট আমি ওই প্রবলেমটা সলভ করে দিতে পারি। ঠিক আছে? আর সবাই তো অটোমেটিক মিউট হয়ে গেছে হোপফুলি। আর যদি মিউট নাও হয়ে থাকো, মিউট আপনি নিজেও মিউট হয়ে গেছেন। আচ্ছা, আমি নিজেও মিট হয়ে গেছি। আজকে কতজন? 48 জন আছো। আমি তো দুইটা আইডিতে জয়েন করেছি, সো 48 জন। ঠিক আছে, সমস্যা নেই, আমরা করতে থাকবো। আমাদের 14টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকে 15টা ক্লাস, এবং দেখতে দেখতে তোমাদের ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টার হয়ে যাচ্ছে। এদিকে 3টা চ্যাপ্টার, টোটাল 5টা চ্যাপ্টারের মধ্যে ফিজিক্সের 3টা হয়ে যাচ্ছে, কেমিস্ট্রি 2টা হয়ে গেছে, ম্যাথের 2টা হয়ে গেছে। সো বলতে পারো হাফ সিলেবাস কিন্তু শেষ। যারা এই রুটিনটা ফলো করছিলা বা করো নাই, অনেকে আবছা আবছা করেছো, অনেকে ফুল করেছো, বা অনেকে চেষ্টা করতেছো, বাট যারাই প্রথম থেকে করছো, আই থিঙ্ক যদি আমার কাছে ক্লাস নাও করো, তোমাদের বাসায় অর্ধেক সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা। সো যদি অর্ধেক সিলেবাস শেষ হয়ে যায়, আমাদের সময় মোটামুটি কাছে আসতেছে, বেশি দিন সময় নেই। আমি বলবো যে এভাবে প্রিপারেশন নিতে থাকো, যতটুকু প্রিপারেশন আছে সেটাকে আরেকটু জোরালো করো, আরেকটু এক্সট্রা জিনিসপত্র দেখার চেষ্টা করো, দেখবা যে ইনশাল্লাহ পরীক্ষা আমার মনে হয় সহজ হবে, একদমই সহজ হবে। কারণ জানোই মাত্র 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, সিকিউ, এটা কোনো ব্যাপারই না। এমসিকিউ মাত্র 12টা অ্যান্সার করতে হবে। সো এই জিনিসগুলো খুবই সহজ আসবে, আমার মনে হয় সহজ আসবে। সো চিন্তা একটা করার গুজব ছড়াইছে যে মানে ফুল সিলেবাস দিয়ে বুঝতে পারবে, তাই গুজব আচ্ছা পুরো আচ্ছা ছড়াই গেছে। আচ্ছা, না এরকম গুজব, আসলে গুজবের মতোই। জিনিসটা টোটালি ভুয়া, ফুল সিলেবাসে কোয়েশ্চেন আসবে না। আমিও দেখলাম, ইভেন আমাকে একজন বলেছে যে তোমাদের চলতরিৎ আছে, তোমাদের স্থির তড়িৎ থেকেও কোয়েশ্চেন চলে আসবে। এটা আমাকেও অনেকে বলেছে, বাট ব্যাপারগুলো টোটালি ভুয়া, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যদি কোয়েশ্চেন আসে এখান থেকে ঘুরে পেঁচে আসবে। তোমাদের যে ফর্মুলা গুলো আছে বা অ্যাটলিস্ট টপিকের কথা উল্লেখ আছে, সেই টপিক থেকে ইন্টার থেকে আনতে পারে কোয়েশ্চেন, বাট এমন না যে ইন্টার থেকে নতুন টপিক থেকে কোয়েশ্চেন আনবে। ঠিক আছে? আর এমনও না যে তুমি আসলে 2টা সিকিউ আনসার করতে পারবে না। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস তোমরা সবাই 2টা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবা, এবং সবাই 12তে 12 পাবা। ঠিক আছে? অনেকে ফেসবুক ডিসেবল করে রেখেছো, সো ফেসবুক ডিসেবল করা ভালো। জাস্ট জুমে এসে ক্লাস করবা, জুম থেকে বের হয়ে গিয়ে নিজের মতো পড়বা। ঠিক আছে? সারাদিন নিজে পড়বা, কাউকে লাগবে না, আমার জাস্ট নিজে পড়বা, তাই ইনাফ। মিশন 35 এসএসসি ফিজিক্স। ফাইন। তো গতকালকে আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম, এটা আমি আবার একটু ফেরত যাই ওখানে, গতকালকের পড়াটাতে ফিজিক্স। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু জিনিস তোমাদের মানে কমপ্লেক্স জিনিসপত্র দেখাইছিলাম, তো এত কমপ্লেক্স জিনিসপত্র আসবে না, বাট মোটামুটি ওভারঅল আমি যেটা শুরু থেকে দেখাচ্ছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ, এটা আসবে। এবং স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ মানে স্প্রিং এর সঞ্চিত শক্তি, এটা মাথায় রাখবা। স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ মানে স্প্রিং এর সঞ্চিত শক্তি, এবং সেই শক্তিটা অন্য যে কোনো শক্তিতে কনভার্ট হতে পারে। সেই স্প্রিং এর শক্তিটা বুলেটের মধ্যে যেতে পারে। তো সেই স্প্রিং এর শক্তিটা যদি বুলেটের মধ্যে চলে যায়, অবভিয়াসলি স্প্রিং এর শক্তিটা বুলেটের মধ্যে গতিশক্তি হিসেবে কনভার্ট হবে, রাইট? এবং আমরা জানি যে শক্তি কি হয়, এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হতে পারে। তো এই ক্ষেত্রে শক্তি নতুন করে সৃষ্টি হবে না, বুলেটে বা আমাদের স্প্রিং এর সঞ্চিত শক্তি, যেটা আসলে তুমি কাজ করেছো হাফ কে এক্স স্কোয়ার, যেটা এফ ইকুয়াল টু কে এক্স ফর্মুলা দিয়ে বের করেছো, সেই ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারটাই হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। ওকে? এবং হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হয়ে যাওয়ার পর সেই ভি দিয়ে তোমাদের গতির চ্যাপ্টারে ম্যাথগুলো আসবে। কথা কি বুঝছো কিভাবে রিলেট করলাম? কাজ ক্ষমতা শক্তি ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং এর সঞ্চিত শক্তি,
সেই স্প্রিং এর সঞ্চিত শক্তি থেকে বুলেটের মধ্যে গতিশক্তি হিসেবে চলে যাবে হাফ এম ভি স্কোয়ার। সেখান থেকে ভি বের করতে পারবা। সেই ভি দিয়ে তোমার ইসে চলে আসবে, গতির চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে সেটাতে চলে আসবে। সেটাতে চলে এসে তোমার গতির ম্যাথগুলা করতে দিবে। এবং সেই গতির ম্যাথে আমার মনে হয় যে এইভাবেই কাজ ক্ষমতা শক্তি আর গতিকে অ্যাটাচ করতে পারে। ওইদিকে প্রথম চ্যাপ্টারে তোমার ওই ভার্নিয়ার স্কেলের ম্যাথগুলা আর হচ্ছে ত্রুটির ম্যাথগুলা ওইখান থেকে ওইটা আসতে পারে। এবং ভার্নিয়ার স্কেলের সাথে কাজ ক্ষমতা শক্তির স্প্রিং এর মানটা হয়তো তোমাকে বের করতে হতে পারে, এই দুইটা মিলাতে পারে চাইলে, এরকমই আসবে। এর চেয়ে বেশি কঠিন কিছু আসার কথা না। এরপর আমরা আরো একটু সামনে আগাই। তোমাদের একটা ছবি আছে, একটা সরল দোলকের একটা ছবি আছে তোমাদের কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে, পেন্ডুলামের একটা ছবি আছে। এই পেন্ডুলাম দিয়ে আমি একটু জিনিসপত্র দেখাই দিই, যদি সামহাও চলে আসে অ্যান্সার করতে যেতে পারো। ঠিক আছে, অ্যান্সার যাতে করতে পারো সেক্ষেত্রে পেন্ডুলামে একটু জিনিসপত্র দেখাবো। আর এরপর কি দেখবো, এরপর হচ্ছে আমরা কর্মদক্ষতা যেটা সেটা দেখে আসবো, নদী কুয়ার ম্যাথ দেখে আসবো, আর নৌকা মানে সরি কুয়া খালি করা ম্যাথ, তাহলে আই থিঙ্ক শেষ। টপিকগুলো আছে ওগুলা ধরে আমি আগে ব্যাক করবো বা ইন্টারে যাব বা জাম্প করব, অন্য কোনো টপিক পড়াবো না, নতুন করে কোনো টপিক পড়াবো না। যেমন আমি স্প্রিং পড়িয়েছি, স্প্রিং রিলেটেড যাবতীয় সবকিছু পড়ায় ফেলছি আই থিঙ্ক। শক্তির রূপান্তরটা তো খুবই বেশি ইম্পর্টেন্ট। সামিয়া আপু, আপনি অনেক স্প্রেইং করতে আছেন, স্প্রেইং করা বন্ধ করেন চ্যাট বক্সে। আচ্ছা, আমি এখন একটা চ্যাটও দেখি নাই, একটু দেখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি পরবর্তী ভিডিও বানালে মিউজিক ব্যবহার না করলে ভালো হয়, আমরা মিউজিক শুনি না, আমাদের জন্য সমস্যা হয়ে যায়। আচ্ছা, মেইনলি আমি কি মিউজিক বানিয়েছি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি পরবর্তী ভিডিও বানালে মিউজিক ব্যবহার না করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউবের ভিডিওগুলো ইন্ট্রোতে আচ্ছা, ইন্ট্রো বা এক্সট্রোতে যে কোনো একটাতে হয়তো ছোট্ট একটা আচ্ছা না, থাকে না, থাকার কথা না তো, না না আমার মিউজিক থাকে না। আমি এখনকার মিশন 35 এর যে ভিডিওগুলো দিচ্ছে, একটা তো কোনো ইন্ট্রো নেই, এক্সট্রো নেই, হ্যাঁ, আউটরো নেই আর কি, শুধু থাম্বনেল আছে। থাম্বনেল আছে, আর কিছুই নাই। সো জাওয়াদ বলতেছো, হ্যাঁ কাইনেটিক এনার্জি ক্ষেত্রে এইচ এর ভ্যালু কি উপর থেকে কাউন্ট করবো নাকি গ্রাউন্ড থেকে? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন, আই উইল ডেফিনেটলি ক্লিয়ার দিস থিং। আচ্ছা দাঁড়াও একটু দেখে নেই, সমস্যা কিছু ছিল, কিভাবে পাঠাবো? ইনবক্স করা ছাড়া উপায় নেই, আর ইনবক্স করলেও ইনবক্সে প্রচুর মেসেজ এসে বসে আছে, রিপ্লাই দিতে পারবো কিনা একটু চিন্তা করতে হবে। আচ্ছা, হ্যাঁ মোটামুটি আর তেমন কোনো কোয়েশ্চেন নাই, দুটা কোয়েশ্চেন জাস্ট আমি পাইছিলাম, দুইটা কোয়েশ্চেনে আলোচনা করবো। ভাই 2020 বোর্ড কোয়েশ্চেন সলভ করেন, টপিকটাকে পড়াইনি। সো তোমরা দুইটা কতগুলো ছবি দেখতে পাইছো, যে তোমার এখানে সরল দোলক ছিল, সরল দোলকটা এই পজিশনে ছিল। এই পজিশনে থাকা অবস্থায় যখন সরল দোলক দুলে, তখন এই পজিশনে থাকা অবস্থায় তার কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির কি অবস্থা হয়, এটা তোমরা জানো কিনা? যখন সে একদম, এটাকে বলা হয় তার সাম্যাবস্থান। হ্যাঁ, সাম্যাবস্থানে এই সরল দোলকটার জন্য পটেনশিয়াল এনার্জিটা হয় 0 এবং কাইনেটিক এনার্জিটা হয় হচ্ছে সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম উইচ ইজ তুমি হাফ এম ভি স্কোয়ার দিয়ে বের করতে পারো। কাইনেটিক এনার্জিটা তুমি হাফ এম ভি স্কোয়ার দিয়ে চাইলে বের করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে বের করে দেখাবো না, ইন্টারে উঠো সেটা দেখাবো। কাইনেটিক এনার্জিটা বলতে পারো ম্যাক্সিমাম যেটা, সেটা ই ম্যাক্স। তারপর আমাদের সরল দোলকটা এদিকে দুলে এদিকে আসতে পারে, যখন দুলে এদিকে আসবে, এই কর্নারে চলে আসবে, তখন যে ঘটনাটা ঘটবে, যে তখন তার পটেনশিয়াল এনার্জি যেটা আছে ইপি, এটা হয়ে যাবে ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম, এবং তার যে কাইনেটিক এনার্জি রয়েছে ই কে, এটা হয়ে যাবে 0 মিনিমাম। ঠিক সেম ভাবে পাশের ঘটনা কিন্তু একই রকম ঘটবে, যখন সরল দোলকটা এই পাশে সর্বোচ্চ পজিশনে চলে আসে, তখন দেখা যায় তার ইপি যেটা থাকে পটেনশিয়াল এনার্জি, সেটা হয় ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম, এবং তার ই কে যেটা হয় সেটাকে বলা হচ্ছে 0। তো এই ঘটনাটাকে তোমাদের বইয়ের ছবির মধ্যে দিয়ে কুয়ার ম্যাথ গুলো করে দেবো, সমস্যা নেই। এই ছবিটা বা এই কনসেপ্টটা তোমাদের বইতে জাস্ট ছবি আকারে উল্লেখ আছে, এর বেশি তেমন কিছু নাই।
সো আমি এর বেশি কিছু যাইতে পারতাম, বাট আপাতত যাচ্ছি না। জাস্ট কনসেপ্টটা বুঝে রাখো, যখন আমার এই সরল দোলকটা দুলতে থাকে, দুলায়মান অবস্থায় সাম্যাবস্থায় তার বেগটা থাকে সবচেয়ে বেশি। সাম্যাবস্থায় তার বেগ থাকে সবচেয়ে বেশি। তুমি বলবা ভাইয়া সাম্যাবস্থায় তো ঝুলে আছে, বেগ কিভাবে সর্বোচ্চ? এটা আমরা ঝুলে থাকাকে চিন্তা করছি না, আমরা চিন্তা করতেছি এটা কন্টিনিউয়াস দুলতেছে, কন্টিনিউয়াস এভাবে দুলতেছে। কন্টিনিউয়াস দুলতে থাকলে সে যখন মাঝখানের পজিশনে থাকে, এই পজিশনটাতে থাকে, তখন তার ভেলোসিটি হয় সর্বোচ্চ, যার কারণে সে এদিকে যেতে পারে। যেতে 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 ভেলোসিটি কমতে থাকে, কমতে 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 একসময় শূন্য হয়ে যায়। একসময় শূন্য হয়ে যায়, তখন তার পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ হয় আর গতিশক্তি শূন্য হয়ে যায়। তারপর আবার যত নিচে নামতে থাকে, পটেনশিয়াল এনার্জি কমতে থাকে, গতিশক্তি বাড়তে থাকে। বাড়তে 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 একটা সময় যখন আবার সাম্যাবস্থানে চলে আসে, তখন হচ্ছে আমাদের বিভব শক্তি শূন্য হয়ে যায়, গতিশক্তি সর্বোচ্চ হয়। আবার এদিকে যখন যায়, তখন আস্তে আস্তে আবার গতিশক্তি বাড়তে থাকে, বিভব শক্তি কমতে থাকে। মানে গতিশক্তি কমতে থাকে, বিভব শক্তি বাড়তে থাকে। একটা সময় গিয়ে একদম এন্ড পজিশনে গিয়ে আমাদের গতিশক্তি শূন্য হয়ে যাবে এবং বিভব শক্তি সর্বোচ্চ হবে। এখন বিভব শক্তি সর্বোচ্চ হবে বলতে ভাইয়া আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এইখানে ভাই আপনি বলছেন সাম্যাবস্থায় হচ্ছে বিভব শক্তি শূন্য, কিন্তু এটা তো এটা তো গ্রাউন্ড না ভাইয়া, এটা তো ভূমি না, তাহলে কেন শূন্য হবে? এটা তো ভূমি না ভাইয়া, তাহলে কেন শূন্য হবে? ভূমি তো আরো নিচে, ভূমি তো আরো নিচে, কিন্তু আপনি বলছেন যে এই পজিশনে ইপিটা হচ্ছে 0, কিন্তু কেন ভাই? ওর তো একটা হাইট আছে, ওর তো একটা হাইট আছে, কেন? এটার কোয়েশ্চেন অ্যান্সার আমি ক্লাসে দিয়েছিলাম, টেন স্কুলে ক্র্যাশ করছেন। এখনো বলছি যে আমরা ভূমি অবস্থা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই পজিশনটা বা তার সবচেয়ে লোয়েস্ট যে বিন্দুতে সে থাকতে পারে সেটা। ঠিক আছে, লোয়েস্ট যে বিন্দুতে সে থাকতে পারে সেটা। যেমন এমনও হতে পারে সে হয়তো, আমি এখানে মাটিতে খোদাই করেছি, মাটিতে খোদাই করে ভেতরে আমি চলে গেছি, কুয়ার ভেতরে চলে গেছি। যখন আমি কুয়ার ভেতরে থাকবো, ধরো এখানে থাকবো, তখনও যদি সেখানে যদি আমি একটা সরল দোলককে দুলতে দেই, তাহলে সেই সরল দোলকের ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটবে যে এই পজিশনটাতে তার ইপি 0 হবে, ইপিটা শূন্য হবে। ঠিক আছে, সাম্যাবস্থানে তার ইপি সবসময় শূন্য হবে। ঠিক আছে, তো ইট ডাজেন্ট ম্যাটার যে আসলে তোমার সরল দোলকটা মাটির উপরে আছে নাকি মাটির নিচে আছে। সরল দোলকের যে সাম্যাবস্থার যে পজিশন, মানে সে নর্মালি স্বাভাবিকভাবে যেখানে থাকা উচিত, সেই পজিশনটাকে তুমি গ্রাউন্ড হিসেবে চিন্তা করবে সবসময়। ঠিক আছে, সেই পজিশনটাকে তুমি সবসময় গ্রাউন্ড হিসেবে চিন্তা করবে। গ্রাউন্ড মানে যে মাটি এমন না, গ্রাউন্ড মানে তার গ্রাউন্ড, সে স্বাভাবিক অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় সে কোথায় থাকে সর্বপ্রথম, সেটা হচ্ছে তার জন্য গ্রাউন্ড। ওকে ফাইন, এখান থেকে আরো বেশ কয়েকটা ম্যাথ আসতে পারে। সরল দোলক দিয়ে যে ম্যাথগুলো আসতে পারে সেটা হচ্ছে এরকম ম্যাথ যে তোমাকে একটা সরল দোলক দিয়ে দিবে, ম্যাথগুলো মনে হয় করাইছি আমি, তাও আবার একটু বলে দিচ্ছি। একটা সরল দোলক আছে, একটা সরল দোলক ধরো এখানে আছে। এই সরল দোলকটার ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য সহ যাবতীয় ইনফরমেশন গুলো দেওয়া আছে। কার্যকরী দৈর্ঘ্য মানে বোঝো তো না? কার্যকরী দৈর্ঘ্য মানে সুতার দৈর্ঘ্য স্মল এল প্লাস এই ববের ব্যাসার্ধ আর, এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তো আমরা যেটা বলছিলাম, তাহলে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া এটা সুতার দৈর্ঘ্য স্মল এল, এবং ভাইয়া আমাদের ববের যে ব্যাসার্ধ আছে সে আর, এটা হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ। আর এখানে এলটা হচ্ছে ভাইয়া সুতার দৈর্ঘ্য, যে সুতা দিয়ে তুমি ঝুলিয়ে দিয়েছো। তাহলে এই দুটো মিলে যে দৈর্ঘ্যটা হয় সেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। এই দুটো মিলে যে দৈর্ঘ্যটা হয় সেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য বা ক্যাপিটাল এল। এটার নাম কি? এটার নাম বললাম কার্যকরী দৈর্ঘ্য। এখন যে ববটা ঝুলিয়ে দিয়েছো সেই ববের ভরও দেওয়া আছে, সাপোজ ইকুয়াল টু 5 কেজি। এখন বলা হলো তুমি সরল দোলকটাকে ধরে, সরল দোলকটাকে সে সাম্যাবস্থায় ছিল, তুমি তাকে ধরে এই পজিশনে নিয়ে আসলাম, এক্ষেত্রে কৃত কাজ কত? কথা কি বুঝতে পারছো?
সরল দোলকটাকে ধরে তুমি এখন এখানে নিয়ে আস, এই পজিশনে নিয়ে আসলা, ধরো এই পজিশনে নিয়ে আসলা, এই পজিশনে নিয়ে আসলা। এই ক্ষেত্রে তোমার থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কৌণিক সরণে নিয়ে আসলা। এক্ষেত্রে কৃত কাজ কত? কৃত কাজ কত? কাজ বের করতে বলছি। এক্ষেত্রে তোমার সুবিধার মত মানে আমি বলে দিই মানগুলো। স্মল এল এর মান দেয়া আছে, কি কি গিভেন মান আছে সেটা বলে দিই। এখানে গিভেন হচ্ছে স্মল এল এর মান দেয়া আছে, সুতার দৈর্ঘ্য যে ধরো 98 সেন্টিমিটার, আর ববের আয়তন দেয়া আছে। ববের আয়তন দেয়া আছে 300 সেন্টিমিটার কিউব। তাহলে বলা হচ্ছে কৃত কাজ বের করো। তোমরা কি কেউ পারবা ম্যাথটা? তোমরা কি কেউ ম্যাথটা পারবা? আর মইনুল একটু ওদেরকে সবাইকে একসেপ্ট করে নিও, হ্যাঁ, যারা আসতেছে ওদেরকে ঢুকাই দিও, অ্যাডমিট করে দিও ওয়েটিং রুমে যারা আছে আর কি। এল মানে কি ভাইয়া? পারবো, ভেরি গুড। এল মানে কি ভাই? ক্যাপিটাল এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এখানে লেখা আছে দেখো, ক্যাপিটাল এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। স্মল এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য, যে সুতাটা দিয়ে ঝুলিয়ে দিয়েছ। এবং স্মল আর হচ্ছে ববের ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ, ঠিক আছে। ক্যাপিটাল এল সমান সমান ফর্মুলা হচ্ছে, ক্যাপিটাল এল সমান সমান ফর্মুলা হচ্ছে স্মল এল প্লাস স্মল আর। এটা হচ্ছে ক্যাপিটাল এল এর ফর্মুলা। আচ্ছা, পারবো, ভেরি গুড। অনেকে পারবো, তোমাদের মধ্যে অনেকেই পারে, অনেকে পারবে না। আমি জাস্ট যারা পারবে না তাদের জন্য বলে দিচ্ছি যে সরল দোলকটা এখানে ছিল, ঠিক না, ববটা এখানে ছিল, এখান থেকে সরায় নেওয়া হয়েছে এখানে। তাহলে আমরা তো কাজ ফর্মুলা জানি ভাইয়া, কাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। আপনি বলছেন ভাই কাজের ফর্মুলা হচ্ছে, কাজ ডাব্লিউ হচ্ছে এফ এস বা এফ এস, এফ এস কস থিটা বা এফ এস। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, আমার ববটা ছিল এখানে ইনিশিয়ালি, এখন চলে গেছে এখানে। তাহলে এখানে তার সরণ হয়েছে কতটুকু? ওয়াই অফ এইচ টুকু না? এফ মানে তো এমজি, এটা তো পারবা, আর এস মানে হচ্ছে এখানে এইচ। তোমাকে এইচটা বের করতে হবে, তোমাকে এই এইচটা বের করতে হবে যে কতটুকু সরণ হয়েছে। ইনিশিয়ালি আমার ববটা ছিল এই জায়গায়, আর এখন আমার ববটা আছে এই জায়গায়। তাহলে এই দুইটা জায়গার যে পার্থক্য সেটাই হচ্ছে আমার এইচ। এই এইচটা বের করতে পারলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভাই কৃত কাজের জন্য আপনি বলছেন এম জি এইচ করতে হবে। এম এর মান তো ভাইয়া জানি, এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান ভাই 9.8। আমার এইচটা জানি না ভাই, এইচটা লাগবে। এইচটা বের করতে গেলেই কাহিনী করা লাগবে জাস্ট। কি কাহিনী ভাইয়া? কিছুই না, একদম সিম্পল। আমি জাস্ট বলে দিই, তোমরা পারবা, পারবা। খুব, তুমি পুরো দৈর্ঘ্যটা জানো না? পুরো দৈর্ঘ্য কিন্তু জানো, স্মল এল প্লাস আর, আর জানো না, বাট আর তুমি চাইলে এখান থেকে বের করে নিয়ে আসতে পারো। ববের আয়তন দেয়া আছে, বব হচ্ছে গোলকাকৃতি, তো গোলকের আয়তন কত? গোলকের আয়তনের ফর্মুলা কি বলো? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে ভি এর মান দেওয়া আছে 300, 4/3 পাই আর কিউব। এখান থেকে আর এর মান বের করা যাবে না? অবশ্যই আর এর মান বের করা যাবে। তাহলে আর এর মান পেয়ে গেছো, স্মল এল এর মান দেয়া আছে, স্মল আর এর মান পেয়ে গেছো। তাহলে তুমি এখান থেকে ক্যাপিটাল এল পেয়ে যাবে। ক্যাপিটাল এল মানে কতটুকু? এতটুকু। ক্যাপিটাল এল মানে এই ঝুলন বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা ক্যাপিটাল এল। তুমি যখন এই সরল, এই যে এটা হচ্ছে পুরাটা ক্যাপিটাল এল, চিন্তা করো, এটাকে যখন বাঁকা করছো, দাঁড়া অবস্থা থেকে বাঁকা করছো, তখন কি আমার এটা চেঞ্জ হয়ে গেছে? এটা কিন্তু সেম থাকবে, ঠিক না? তাহলে ভাইয়া এইটা যতটুকু বাঁকা অবস্থায়, এটাও কিন্তু ঠিক ততটুকু, বুঝতে পারছো? তাহলে বাঁকা অবস্থায় এই দূরত্বটাও কিন্তু ভাইয়া তাহলে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, তাহলে হয়ে যাবে কাজ। এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, যে তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করছো,
সমকোণী ত্রিভুজ চিন্তা করলে কাজ শেষ। এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট তুমি থিটা জানো, তুমি অতিভুজ জানো, তুমি ভূমিটা বের করবে। থিটা জানো, অতিভুজ জানো, অতিভুজের মান হচ্ছে এল, ক্যাপিটাল এল। ঠিক আছে, অতিভুজের মান হচ্ছে ক্যাপিটাল এল, এই পুরো মানটা হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে তুমি অতিভুজ জানো, তুমি থিটা জানো, তুমি এখান থেকে ভূমিটা বের করতে পারবে না? পারবা। cos থিটা দিয়ে আজান দিচ্ছে, আজান শিশু। দেখো এটা বুঝো কিনা, ঠিক আছে, এটা হচ্ছে বুঝো কিনা দেখো, এটা বুঝো। এক্স বের করতে পারবা, এক্স হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু আমি বলেছি ভূমি বাই অতিভুজ, আমার এই ভূমিটাই দরকার। আমি যদি ক্যাপিটাল এল থেকে এই ভূমিটা বিয়োগ করে দিতে পারি তাহলে কতটুকু উচ্চতায় উঠছে সেটা বের করতে পারবো, সেটাই হচ্ছে এইচ। এই ত্রিভুজের ভেতরে আমি যদি cos থিটা সমান সমান লিখি, আমি এখানে লিখতে পারবো cos থিটা সমান সমান এক্স বাই এল অতিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স চিন্তা করে নিয়েছে, এটার নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এক্স। তাহলে cos থিটা সমান সমান এই ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এক্স বাই এল। এল এর মান কত? এল এর মান হচ্ছে স্মল এল প্লাস আর। তাহলে এখান থেকে ভাই এক্স এর মান চলে আসবে, এখান থেকে ভাই এক্স এর মান চলে আসবে, এক্স ইকুয়ালস টু এল cos থিটা। আর এক্স এর মান চলে আসলে আমার এইচ কত হবে বলো? এইচ কত হবে? বস্তুটা আগে ছিল এখানে, এখন চলে গেছে এখানে, তাহলে এদের মাঝখানে পার্থক্য কতটুকু? উচ্চতার পার্থক্য কতটুকু? আগে ছিল এখানে ববটা, এখন চলে গেছে ববটা এখানে, তাহলে উচ্চতার পার্থক্য কতটুকু? এটা পুরোটা এইচ মাইনাস এক্স। এইচ থেকে এক্স বিয়োগ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমার এইচ। তাহলে অ্যান্সার হবে এল মাইনাস এক্স। ওকে, ডান, বুঝা গেছে? সহজ, একদম সহজ, একদম সহজ, একদম সহজ। নেক্সট, ইটের ম্যাথ। ইটের ম্যাথ আই থিঙ্ক করা হয়েছে, বাট তাও হালকা করে বলে দিই। ইটের ম্যাথ তোমরা জানো, তাও হালকা করে বলে দিব। যেরকম ইট বা পাথর, কতগুলো পাথর, হ্যাঁ, সাপোজ এরকম কতগুলো পাথর রাখা আছে, কতগুলো পাথর রাখা আছে, তুমি চাচ্ছ পাথরগুলো একটার উপর একটা উঠাবা, ঠিক আছে?
একটার উপর আরেকটা উঠাবা, তাহলে সেক্ষেত্রে কৃত কাজ কত? তো নর্মালি কৃত কাজ, আমরা যেহেতু কাজ ক্ষমতা শক্তি পড়তেছি, কাজটা ক্লিয়ার করে দিই। কৃত কাজ হচ্ছে সবসময় মনে রাখবা ভর কেন্দ্রের সরণ। কুয়ার ম্যাথ করতে গেলেও ভর কেন্দ্রের সরণ হিসাব করতে হয়, ভর কেন্দ্রের সরণ হিসাব করতে হয়, ঠিক আছে? তাহলে এরকম যদি অনেকগুলো ইট তোমার কাছে থেকে থাকে, অনেকগুলো পাথর তোমার কাছে মাটিতে থেকে থাকে, তাহলে সেই পাথরগুলো একটা আরেকটার উপর উঠাইতে কতটুকু কাজ করতে হবে? তাহলে চিন্তা করে দেখো, আমি এগুলোকে আবার ডুপ্লিকেট করবো একটু। ডুপ্লিকেট কোথায় করা যায়? কপি পেস্ট করে দিই, আচ্ছা এখানে করলাম। যখন আমি চিন্তা করে দেখো, আচ্ছা আমি মুছে দিই, দরকার নাই। যখন আমার কাছে প্রথম পাথরটা আছে, প্রথম পাথরটাকে সরাইতে হচ্ছে, হচ্ছে না। দ্বিতীয় এই পাথরের টুকরাটাকে উঠায় তোমাকে প্রথম পাথরের উপর রাখতে হচ্ছে। দ্বিতীয় পাথরটাকে উঠায় প্রথম পাথরের উপর রাখতে বলবো। এই ক্ষেত্রে কৃত কাজ কত? যদি প্রত্যেকটা পাথরের হাইট তোমার কাছে দেয়া থাকে যে এইচ, প্রত্যেকটা পাথরের হাইট দেয়া আছে এইচ, তাহলে বলা হলো এই তিনটা পাথর একটা আরেকটার উপরে রাখতে কৃত কাজ কত? যেহেতু তিনটা পাথর, তিনটা কাজ হবে, তিনটা পাথর তিনটা কাজ হবে ভাইয়া, তাহলে আমি বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ভাইয়া কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু বলতে পারি W1 W2 W3, তিনবার উঠাবা, তিনটা কাজ হবে। এখানে প্রথম কাজটা, প্রথম পাথরকে কি সরাইতে হচ্ছে? তিনটা পাথর পরপর রাখতে হলে প্রথম পাথরকে কি সরাইতে হচ্ছে? হচ্ছে না। তাহলে প্রথম পাথরের ক্ষেত্রে কৃত কাজ mgh কত হবে? 0 হবে। প্রথম পাথরের ক্ষেত্রে কৃত কাজ mgh এর ক্ষেত্রে 0 হয়ে যাবে। দ্বিতীয় পাথরটাকে যখন তুমি এটার উপর উঠাবা, তখন কাজ কতটুকু হবে? m, প্রত্যেকটা m দেয়া আছে, প্রত্যেকটা পাথরের m দেয়া আছে, প্রত্যেকটা পাথরের m হচ্ছে 2 কেজি করে, 2 কেজি করে, এবং হাইট দেয়া আছে, ধরো h এর মান দেয়া আছে যে 5 মিটার। তাহলে দ্বিতীয় পাথরটাকে যখন তুমি প্রথম পাথরের উপরে উঠাইতে চাইবা, তখন সরণ কতটুকু হবে? এইচ কত হবে? তখন এইচ কিন্তু হবে হচ্ছে ভার কেন্দ্রের সরণ। একটু চিন্তা করে দেখো তো, যখন আমি এই পাথরটাকে এই পাথরের উপরে উঠাবো, তাহলে আদি অবস্থায় পাথরের ভারকেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে না? যখন মাটিতে দ্বিতীয় পাথরটা, আর এই পাথরটা যখন আমি এই উপরে উঠাবো, তখন তার ভারকেন্দ্র কোথায় হয়ে যাবে? এখানে চলে আসবে না? তাহলে আগে ভারকেন্দ্র ছিল এখানে, এখন ভারকেন্দ্র হচ্ছে এখানে। এই দুইটা ভারকেন্দ্রের পার্থক্য কতটুকু? এটাই হচ্ছে এইচ, এটাই হচ্ছে এইচ। আমরা কাজ ক্ষমতা শক্তির সময় সব সময় যখনই কাজ বের করতে যাব, তখন যে এইচটা নিব সেই এইচটা হবে ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ, সব সময়, দুনিয়ার সব সময়। তাহলে এই পাথরটাকে যখন আমি এখান থেকে এখানে উঠাবো, তখন তার ভারকেন্দ্র এতটুকু সরবে, বা একটা পুরো ইটের হাইট বা পুরো পাথরের হাইটের সমান না? এটার অর্ধেক, আর এখানে উঠাইলে এটার অর্ধেক, দুইটা মিলে কি পুরো একটা ইটের হাইট না? তাহলে আমি বলতে পারি দ্বিতীয় কাজের জন্য W2 যখন আমি লিখবো, তখন mgh এর জায়গায় কি লিখবো? একটা যে হাইট সেটাই আমি লিখতে পারবো, প্লাস যখন 3 নাম্বার পাথরটাকে তুমি তার উপরে উঠাবা, ঠিক আছে, অলরেডি একটা পাথর আছেই, এবার তৃতীয়টাকে তুমি এর উপরে উঠাবা, তাহলে 3 নাম্বারের ভরকেন্দ্র ছিল মাঝখানে, এখন যখন উঠাইছো তখন ভারকেন্দ্র এখানে। তাহলে এই দুইটা ভারকেন্দ্রের মাঝখানে পার্থক্য কতটুকু? দেখো, এইটা থেকে এটা হচ্ছে একটা এইচ, আবার এটা থেকে এটা হচ্ছে আরেকটা এইচ। তাহলে 3 নাম্বার ইট ওঠানোর সময় তোমার এইচ যেটা হবে সেটা হবে 2h, mg ইন্টু 2h। দেখো তো সবাই বুঝো কিনা? এটা বোঝার কথা, বোঝার কথা। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ তুমি এভাবে বের করবা, ঠিক আছে? এভাবে কৃত কাজ বের করবা, জাস্ট যা অ্যান্সার আসে চলে আসবে। এটা একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়ে আছে যেটা তোমাদের লাগে না, বাট তাও লিখে দিই। কৃত কাজ W ইকুয়াল টু হচ্ছে mgh n ইন্টু n মাইনাস 1/2, যেখানে n হচ্ছে পাথরের সংখ্যা, পাথরের সংখ্যা।
আর এইচ হচ্ছে একটা ইটের উচ্চতা, একটা ইটের উচ্চতা। আচ্ছা, শেষ। এরপর হচ্ছে আরেকটু সিম্পল একটা কথা করি। একটা লাঠি ছিল, একটা লাঠি, সাপোজ এই হচ্ছে সেই লাঠি। এই লাঠিটাকে শোয়ানো অবস্থা থেকে তুমি দাঁড় করাবা, ঠিক আছে? লাঠিটার ব্যাস দেয়া আছে, এটা হচ্ছে ধরো 50 সেন্টিমিটার, আর লাঠিটার লেন্থ দেয়া আছে ধরো 2 মিটার। লাঠিটাকে শোয়ানো অবস্থা থেকে দাঁড় করানো হলো, এক্ষেত্রে কৃত কাজ কত? লাঠিটাকে শোয়ানো অবস্থা থেকে দাঁড় করানো হলো, এক্ষেত্রে কৃত কাজ কত? তাহলে লাঠিটাকে শোয়ানো অবস্থা থেকে দাঁড় করিয়ে ফেললাম, কৃত কাজ কত? লাঠির ভর দেওয়া আছে এম এর মান 5 কেজি, কৃত কাজ কত? কৃত কাজ হবে mgh। ভাইয়া কৃত কাজ হচ্ছে mgh, কিন্তু এইচটা কত? এম এর মান তো ভাইয়া 5, জি এর মান 9.8, এইচ এর মানটা কত? খেয়াল করে দেখো, এইচ এর মানটা হবে ভর কেন্দ্র। লাঠিটা যখন মাটিতে শোয়ানো ছিল তখন তার ভর কেন্দ্র কোথায় ছিল? ঠিক মাঝখানে। তখন তার ভর কেন্দ্র ছিল ঠিক মাঝখানে। আর যখন লাঠিটা দাঁড় করে ফেলা হয়েছে তখন তার ভর কেন্দ্র কোথায় চলে গেছে? দাঁড়ানো অবস্থায় ঠিক মাঝখানে। তাহলে এই যে এই দুইটার মাঝখানে যে হাইট, এটাই হবে আমাদের এইচ। ভর কেন্দ্রের যে সরণ সেটাই হয় এইচ। তাহলে ইনিশিয়ালি ভাই ভর কেন্দ্র ছিল এই বরাবর, আর যখন দাঁড় করাইছি তখন ভাইয়া ভর কেন্দ্র হচ্ছে লেন্থের অর্ধেক, ঠিক না? তাহলে তখন হচ্ছে ভাইয়া লেন্থের অর্ধেক। তাহলে ভাইয়া এই যে মাঝখানে ডিফারেন্সটা, এটাই হচ্ছে আমার ভর কেন্দ্রের সরণ এইচ। তাহলে বের করবো কিভাবে? শোয়ানো অবস্থায় ভর কেন্দ্র হচ্ছে 50/2, মানে 25 সেন্টিমিটার। আর দাঁড় করা অবস্থায় ভর কেন্দ্র হচ্ছে L/2, মানে হচ্ছে 1 মিটার। তাহলে এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স সেটা কত? 1 মিটার মাইনাস 25 সেন্টিমিটার, এই তো। তাহলে এখানে এইচ হবে 1 মিটার মাইনাস 25 সেন্টিমিটার। সবাই কি বুঝছো? বোঝার কথা। ভর কেন্দ্র সরণ, দুটো কাজে আমরা সবসময় ভর কেন্দ্রের সরণ ইউজ করি, ঠিক আছে? তাও মানটা আমি একটু লিখে দিই, আই থিঙ্ক একটু লিখে দেওয়া উচিত। এটা হচ্ছে আমাদের বেস, ভূমি, এক্ষেত্রে এই উচ্চতাটা হচ্ছে কত? 50/2, আর এই পুরো উচ্চতাটা হচ্ছে 2 মিটার / 2। সো এই দুইটার যে বিয়োগফল সেটা কত হবে? 2 মিটার/2 মাইনাস 50 সেন্টিমিটার/2। এই তো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এইচ। সবসময় ভর কেন্দ্রের সরণ, কাজের সময় সবসময় ভর কেন্দ্রের সরণ ইউজ করি। তাহলে কুয়ার ম্যাথে চলে যাই। কুয়ার ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু ম্যাথ আমি দেখছি তোমাদের প্যাচ লাগে, যেটা তোমরা বলো। কোয়েশ্চেনে বলে দিছে যে 10 মিটার গভীর কুয়া থেকে মিনিটে 500 কেজি পানি উত্তোলন করা হচ্ছে। দক্ষতা কত বা কৃত কাজ কত? তোমরা তখন যেটা করো, আমাকে কোয়েশ্চেন করছে একজন যে ভাই ডাব্লিউ ইকুয়ালস আপনি বলছেন mgh ড্যাশ, যেখানে আপনি বলছেন mgh ড্যাশ সমান সমান হবে ভাইয়া h/2, এটা আপনি বলছেন। তাহলে এখানে দেওয়া আছে ভাইয়া গভীরতা যেহেতু 10 মিটার, কুয়ার গভীরতা যেহেতু ভাই 10 মিটার, তাহলে ভাই আমি এখানে এটা বসাবো হচ্ছে গিয়ে mg 10/2 বসাবো। কিন্তু এটা তো ভুল, তোমাকে বলেই দিছে। আচ্ছা, কপি কলে ম্যাথ ভাই আমি চেষ্টা করবো, কপি কলে ম্যাথ তো তোমাদের নাই মনে হয়। কপি কলে ম্যাথ মানে ফোর্সের ভিতরে আছে, F= যেটা আছে সেটা ফোর্স চ্যাপ্টারে তো নাই, গতি চ্যাপ্টার আছে।
কপি করলে তো গতির চ্যাপ্টারের মনে হয় তোমার কপি করলে তো পড়ে না। এক্ষেত্রে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে ভাইয়া এখানে h/2 তো করাই যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে উচ্চতা ডিরেক্ট বলেই দিয়েছে তোমাকে যে তুমি এত মিটার গভীরতা বা গভীরতা থেকে পানি তুলতেছো। যখন তোমাকে ডিরেক্টলি কথা বলে দিবে যে কত মিটার গভীরে পানি আছে, তখন তুমি এইচ এর মান ডিরেক্টলি বসাবা। এইচ এর মান তুমি ডিরেক্টলি 10 বসাবা। এটা ভুল, ঠিক আছে? এটা ভুল, এটাও ভুল। তুমি কোনটা করবা? তুমি এইচ এর মান mg, এইচ এর মান ডিরেক্ট 10 বসাবা। এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। কারণ তোমাকে বলে দিয়েছে যে কত মিটার গভীর থেকে পানি তোলা হচ্ছে, ঠিক আছে? আর এম এর মান তো এখানে দিয়ে দিছে 500 কেজি। তারপর এটার বাকি যে অংশ আছে সেটা বের করতে পারবে। বাট h/2 কখন করবা? h/2 বা h/3, h/4 কখন করবা? যখন তোমাকে পার্টিকুলারলি বলে দিবে না, তোমাকে বলে দিবে কুয়া অর্ধেক খালি করা হলো বা এতটুকু খালি করা হলো, ঠিক আছে? একটা ম্যাথ, কুয়ার কয় ভাগ আছে এখানে? 7 তো 8টা ভাগ বানাই দিই। এই হচ্ছে কুয়া। কুয়ার বলা হচ্ছে 1/4 পূর্ণ আছে, 1/4 পূর্ণ, ঠিক আছে? পুরো হাইটটা দেয়া আছে 100 মিটার, 1/4 পূর্ণ আছে। পূর্ণ থেকে বা 1/4 পূর্ণ না, আমি দুইটা ম্যাথ একসাথে করাই দিই। 1/4 পূর্ণ না, ধর পুরোটা পূর্ণ আছে, পুরো কুয়াটা পূর্ণ আছে। অর্ধেক খালি করতে একটা মোটর যার গায়ে লেখা আছে 2 কিলোওয়াট সময় লাগে 30 মিনিট। এক্ষেত্রে কুয়ার আয়তন কিছু একটা দেয়া আছে, বা আয়তন দেয়া নাই, ধরো কুয়ার ব্যাস দেয়া আছে, সহজ করে দিই। ব্যাস কিছু একটা জিনিস, ধরো 5 মিটার বা 15 মিটার দিয়ে দিই, যাও 15 মিটার, ঠিক আছে? 15 মিটার বা 5 মিটার দিতে পারতাম, যেটা ইচ্ছা 5 মিটার দিই। ব্যাস হচ্ছে 5 মিটার। তারপর তাহলে বলা হচ্ছে দক্ষতা কত বের করো, ঠিক আছে? দক্ষতা কত বের করো, দক্ষতা কত? তারপর আরেকটা কোয়েশ্চেন অ্যাড করছে, সেটা হচ্ছে অতঃপর পাম্পটি নষ্ট হয়ে গেল, পাম্পটি নষ্ট হয়ে গেল এবং অবশিষ্ট পানির অর্ধেক খালি করতে আরেকটি মোটর যার গায়ে লেখা 1.5 কিলোওয়াট, আরেকটি মোটরের ধরো 40 মিনিট সময় লাগে, 40 মিনিট না দিয়ে 20 মিনিট দিই, 20 মিনিট সময় লাগে। তাহলে কোন মোটরটি বেশি দক্ষ ছিল? কোন মোটর দক্ষতা বেশি ছিল, বা কোন মোটরটা বেশি ভালো ছিল? কোন মোটরটি বেশি ভালো ছিল? কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? রেডিয়াস মানে ব্যাসার্ধ, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, ডায়ামিটার, ঠিক আছে? তাহলে 100 মিটার ব্যাস উচ্চতার একটা কুয়া থেকে আমি সম্পূর্ণ পানি অর্ধেক পানি খালি করতে একটা মোটরের
30 মিনিট সময় লাগতেছে, মোটরের গায়ে লেখা 2 কিলোওয়াট, কুয়ার ব্যাস হচ্ছে 5 মিটার, তাহলে দক্ষতা কত? সবাই পারবা। দক্ষতা হচ্ছে ভাইয়া পি আউটপুট বাই পি ইনপুট। পি আউটপুট হচ্ছে ভাইয়া ডাব্লিউ বাই টি ইন্টু পি ইনপুট। ডাব্লিউ হচ্ছে ভাই এমজিএইচ ড্যাশ টি ইন্টু পি ইনপুট। ভাই পি ইনপুটের মান কত? টি টি কত? সময় সময় হচ্ছে এখানে 30 মিনিট, 30 ইন্টু 60। পি ইনপুট হচ্ছে 2 কিলোওয়াট ভাইয়া, মানে 2000 ওয়াট। তারপর এম কত ভাইয়া? এম জানি না, এমটা জানি না। অর্ধেক খালি করতে বলা হয়েছে, অর্ধেক খালি করব। তাহলে এই অর্ধেক পানির ভর কত হবে বলো? অর্ধেক পানির ভর কত হবে? এম কত হবে? এম হবে ভি বাই 2। ওকে, ভি বাই 2 ইন্টু রো। অর্ধেক পানির ভর হবে ভি বাই 2 বা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ বাই 2 ইন্টু রো। এটা হবে এম এর মান। আমাকে যেহেতু বলা হয়েছে অর্ধেক পানি খালি করছি, তাহলে অর্ধেক পানির ভরটা তো লাগবে। অর্ধেক পানির ভর মানে কত? এই অর্ধেক কুয়ার আয়তন নের পানি। তাহলে এই কুয়ার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, পুরা উচ্চতা যদি এইচ হয় তাহলে এতটুকু তো হচ্ছে এইচ বাই 2, তাহলে এইচ বাই 2 ইন্টু রো। এটা কি বুঝছো সবাই? বোঝার কথা। অর্ধেক পানির ভর কত? অর্ধেক পানির ভর কত হবে? অর্ধেক পানির ভর হবে m ইকুয়ালস টু রো ইন্টু ভি। রো তো জানো 1000, ভি কত? ভি হচ্ছে কুয়ার অর্ধেক আয়তন, তাহলে পাই আর স্কোয়ার। কুয়ার অর্ধেক আয়তন কত? এটা এটা একটা কুয়া, ছোট কুয়া চিন্তা করতে পারো। তাহলে এটার আয়তন কত হবে? পাই আর স্কোয়ার। এটার উচ্চতা কত? এইচ বাই 2 না? পুরাটা যদি এইচ হয় তাহলে এটার উচ্চতা তো এইচ বাই 2, তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই 2। তাহলে এই পানির ভরটা পেয়ে গেলাম। যতটুকু পানি খালি করছি সেই পানির ভরটা পেয়ে গেলাম। ভরটা পেয়ে গেছি, রো পেয়ে গেছি গুণ করে। এবার জি এর মান, জি এর মান তো হচ্ছে 9.8 ভাইয়া। এইচ ড্যাশের মান কত? এইচ ড্যাশের মান কত? এইচ ড্যাশের মান কত? এইচ ড্যাশের মান কত? এইচ ড্যাশের মানটা হচ্ছে এই যে পানিটা, যে পানিটা তুমি সরাইছো, যে পানিটা তুমি সরাইছো ওই পানির ভরকেন্দ্র কোথায় ছিল? মাঝখানে না? এই পুরো পানিটা সরানো মানে ভরকেন্দ্রটাকে বের করে নিয়ে আসা। উপরের অর্ধেক পানিটা সরাই নিয়ে আসা মানে আমি এই পানিটার ভরকেন্দ্র ঠিক মাঝখানে, এই ভরকেন্দ্রকে বের করে নিয়ে আসি। তাহলে ভরকেন্দ্রের সরণ হবে কতটুকু? এইচ বাই 4 না? এই উচ্চতাটা কত? পুরোটা যদি এইচ হয় তাহলে এই উচ্চতাটা কতটুকু? এইচ বাই 4। তাহলে এখানে এইচ ড্যাশ হবে এইচ বাই 4। শেষ, দক্ষতা পেয়ে গেছে। একটা দক্ষতা শেষ। এটা সবার বোঝার কথা। এখন বলা হয়েছে অবশিষ্ট যে পানিটুকু রয়েছে মানে অর্ধেক, সেটারও আরো অর্ধেক খালি করতেছে। অবশিষ্ট পানির অর্ধেক খালি করতে আরেকটা মোটর 20 মিনিট সময় লাগছে। তাহলে সেটার দক্ষতা বের করা যাবে। কোন পার্টটা বুঝো না সেটা বলো। এম এর পার্টটা বোঝার কথা। অর্ধেক পানি খালি করছি, তাহলে অর্ধেক পানির ভরটা বের করবো। এম ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে আমরা জানি রো ইন্টু ভি। রো তো 1000, ভি হচ্ছে এই অর্ধেক কুয়ার আয়তন, তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই 2। বা তুমি পুরা পাই আর স্কোয়ার এইচ, পুরা কুয়ার আয়তন ডিভাইডেড বাই 2, একই কথা। তাহলে অর্ধেক পানির ভর পেয়ে গেছো এম। জি, জি এর মান 9.8। এইচ ড্যাশ, যেহেতু অর্ধেক পানি খালি করছো, আমি বলছি কাজের সময় সবসময় ভরকেন্দ্র হিসাব করতে হয়। ভরকেন্দ্র কি মাঝখানে না? এই পানিটার ভরকেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে না? অবশ্যই মাঝখানে। তাহলে পানিটা খালি করা মানে হচ্ছে তার ভরকেন্দ্রকে মাঝখান থেকে বের করে নিয়ে আসা। তাহলে ভরকেন্দ্র থেকে বের করে নিয়ে আসা, তাহলে কতটুকু নিয়ে আসছো বলো? এইচ বাই 4 না? ভরকেন্দ্র ঠিক মাঝখানে থাকে,
তো এটা যদি h/2 হয় তাহলে তুমি h/4 অপসারণ করতে হবে। ভরকেন্দ্রটাকে বের করে নিয়ে আসা মানে h/4 দূরত্ব নিয়ে যাওয়া পানিটাকে। সো h/4 ইউজ করেছো, শেষ। এখন বাকি অংশটা ইন্টারেস্টিং। এখন অর্ধেক পানি আছে, অর্ধেক। সেই পানিটাকে তুমি আরো অর্ধেক খালি করতে চাচ্ছ, তারও অর্ধেক না, তারও অর্ধেক করে ফেলতে চাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে দক্ষতা কি হবে? এক্ষেত্রে দক্ষতা বের করি আমরা। পি আউট বাই পি ইনপুট। পি আউট হচ্ছে W/T। W এর মান হচ্ছে ভাইয়া mgh, T ইন্টু পি ইন। টি হচ্ছে 20 মিনিট সময় লাগছে, আর পি ইনপুট হচ্ছে 1.5 কিলোওয়াট, তোমার 1500 ওয়াট। এম এর মান কত? কতটুকু পানি সরাইছি? আমি এতটুকু পানি সরাইছি, তাহলে এতটুকু পানির ভর লাগবে। এতটুকু পানির ভর কত? m ইকুয়াল টু রো ইন্টু ভি। রো এর মান 1000, ভি এর মান পাই আর স্কোয়ার। এটা কত বলো? এটার আয়তন কতটুকু হবে? এটা হচ্ছে h/2, তাহলে এটা অবশ্যই h/4। তাহলে ভি এর মান হবে পাই আর স্কোয়ার h/4। তাহলে আমি এম এর মান লিখতে পারি রো ইন্টু পাই আর স্কোয়ার h/4। যতটুকু পানি সরাইছি আমি ততটুকু পানি ভর পেয়ে গেলাম। ইন্টু জি এর মান 9.8। এইচ ড্যাশ কত? এইচ ড্যাশটা কত? পানির ভরকেন্দ্র কতটুকু সরছে, তাহলে যে পানিটা সরাইছি ওই পানিটা ভরকেন্দ্র হিসাব করতে হবে। ওই পানির ভরকেন্দ্র ঠিক মাঝখানে। এটা যদি h/4 হয় তাহলে ভরকেন্দ্র যতটুকু উচ্চতায় আছে সেটা হচ্ছে h/8, আর এই ভরকেন্দ্রটাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। তার মানে উপরের h/2 অংশ প্লাস h/8, এই দুটাকে যোগ করলে যত হয় এটা হবে তার ভরকেন্দ্রের সরণ বা h ড্যাশ। বুঝছো কিনা? বুঝেছো কিনা? এই পানিটা সরাইছি, এই পানিটা ভরকেন্দ্র ঠিক মাঝখানে। তাহলে এই ভরকেন্দ্রটাকে বের করে নিয়ে আসছি। কতটুকু হাইট বের করে আনছি তাহলে বলো? ভরকেন্দ্র সরণ কতটুকু হয়েছে তাহলে বলো? সেটা হচ্ছে খালি অংশ, যেটা h/2 প্লাস এই যে ভরকেন্দ্রের নিচের অংশটা h/8। তাহলে h ড্যাশ হবে সমান সমান আমরা বলতে পারি h/2 প্লাস h/8। শেষ। ওকে, h/8টা বুঝি নাই। ভরকেন্দ্র কোথায় আছে? মাঝখানে না? তাহলে ভরকেন্দ্রটাকে বের করে আনতে হবে। এই তো খালি করা মানে কি? এই পুরো পানিটাকে বের করে নিয়ে আসা। পানিটাকে বের করে নিয়ে আসা মানে ভরকেন্দ্রকে এখান থেকে বের করে নিয়ে আসা। তাহলে আমাকে বলো ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে? ভরকেন্দ্রের সরণ হবে ভাইয়া এই অংশটা প্লাস এই খালি অংশটা। খালি অংশটা কত এটা তো তুমি আগে থেকে জানো, কারণ অর্ধেক খালি ছিল কুয়া। তাহলে খালি অংশটা তুমি আগে থেকে জানো, এটা হচ্ছে h/2। খালি অংশ তুমি আগে থেকে জানো, সেটা হচ্ছে h/2। তাহলে এই ভরকেন্দ্র যেটা আছে এই অংশটা কতটুকু? এই অংশটা কতটুকু? এই অংশটা কতটুকু? তুমি যেহেতু অর্ধেক পূর্ণ খালির মানে অর্ধেক পূর্ণ কুয়ার অর্ধেক খালি করছো, তার মানে এইটা হচ্ছে পুরোটা h/2, তার অর্ধেক খালি করছো মানে এখানে h/4। পুরোটা যদি h/4 হয় তাহলে ভরকেন্দ্র কোথায় থাকবে? তারও অর্ধেকে, তার মানে h/8। বুঝছো কিনা? এই পুরোটা হচ্ছে h/4, আর ভরকেন্দ্র যদি মাঝখানে, তাহলে সেটা অর্ধেক কত হয়? h/8। h/4 এর অর্ধেক কত? h/8। ঠিক আছে, তাহলে আমার এই অংশটা হচ্ছে h/8।
তাহলে আমার ভরকেন্দ্রের সরণটা হবে এইটা যোগ এটা। আচ্ছা, এখন একজন রাফি আমাকে একটা কোশ্চেন পাঠাইছিল, সেটা একটু যদি বলি। দমকল বাহিনী মাটি থেকে 2 মিটার নিচু একটা জলাশয় থেকে পানি তুলে প্রতি সেকেন্ডে 50 কেজি পানিকে পাম্প করতেছে। ওই পানি মাটি থেকে 8 মিটার উপরে একটা দেয়ালে লম্ব হবে 5 মিটার পার সেকেন্ড বেগে লাগতেছে। পাম্পটির ক্ষমতা কত? ক্ষমতা চাইছে। P ইকুয়ালস টু ফর্মুলা কি? W/T। ফর্মুলা হচ্ছে W/T। T এর মান কত? প্রতি সেকেন্ডের কথা বলা হয়েছে, দেখো। এবং সে 2 মিটার নিচে একটি জলাশয় থেকে 2 মিটার নিচে জলাশয় থেকে প্রতি সেকেন্ডে 50 কেজি পানি আনতেছে। তাহলে এখানে m এর মান আমি বলতে পারি 50 কেজি, টাইমের মান বলতে পারি আমি 1 সেকেন্ড, এবং কতটুকু নিচু থেকে আনতেছে? মাটি থেকে 2 মিটার নিচু। তাহলে এটাকে h1 ধরি, 2 মিটার, আর সেটাকে 8 মিটার উপরে একটা দেয়ালে ছুঁড়ে মারতেছে, মাটি থেকে 8 মিটার উপর দেয়ালে। তাহলে এখানে h2 হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তাহলে ধরো এই যে এটা হচ্ছে মাটি থেকে ইকুয়েটর উচ্চতা, এটা ধরো 8 মিটার, এটা হচ্ছে মাটি। মাটির নিচে যে কুয়া আছে, কুয়ার কথা বলা হয়েছে, সেই কুয়া থেকে সে পানি আনছে। ঠিক আছে, এই কুয়াটার হাইট বলছে 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষমতার ফর্মুলা জানি, P ইকুয়াল টু W/T। W মানে কৃত কাজ, T মানে সময়। কৃত কাজটা কি হয়েছে? এখানে কি কি কাজ হয়েছে? এখানে কি কি কাজ হয়েছে? মূলত পানিটাকে 10 মিটার উপরে নিয়ে আসা হয়েছে। পাম্পটা কি কাজ করছে? না, এখানে ভরকেন্দ্র হিসাব হবে না, সেন্টার অফ ম্যাস ধরবো না। কেন? ডিরেক্টলি হাইট দেওয়া আছে, কতটুকু গভীরতা থেকে নিয়ে আসা হয়েছে ডিরেক্টলি দেওয়া আছে। এক্ষেত্রে সেন্টার অফ ম্যাস ধরবো না আমরা। ওকে, তাহলে এখানে কাজ হয়েছে কি? মোটর কি কি কাজ করেছে? সে মূলত পানিকে নিয়ে এসেছে এই পর্যন্ত, তারপর এখান থেকে সে ছুঁড়ে মারছে পানিকে 10 মিটার উপরে নিয়ে আসছে, এখান থেকে সে ছুঁড়ে মারছে। তাহলে 10 মিটার উঁচুতে নিয়ে আসতে কৃত কাজ কত হবে? একটা কৃত কাজ ধরো W1, আর ছুঁড়ে মারতে তার একটা শক্তি লাগছে, সেটা ধরো W2। তাহলে এখানে W সমান সমান হবে W1 প্লাস W2। W1 হচ্ছে উপরে আনতে ব্যয়িত শক্তি, যেটা হচ্ছে mgh, আর W2 হচ্ছে হাফ mv², ছুঁড়ে মারতে শক্তি। শেষ অ্যান্সার। মেহেদী হাসান, তুমি যে ম্যাথটা দিয়েছো এটা তুমি নিজে করলেও পারবা। একটা রাবার বলকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট বেগে, সে মাটিতে ওই বেগে হিট করে আবার উপরে ব্যাক করছে। তাহলে মাটি থেকে উপরে যাচ্ছে, এরকম উপরে নিক্ষিপ্ত বস্তুর মতো সে অ্যাক্ট করবে, সেক্ষেত্রে তার আদি বেগ হবে 14 মিটার পার সেকেন্ড, তুমি যেটা দিয়েছো। ঠিক আছে, তোমার কোয়েশ্চেনটা আমি একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে আসি। স্ক্রিনশট তো লাগতো না। আচ্ছা, এখান থেকে নিয়ে এসে দেখি। আচ্ছা, তাহলে মাটি থেকে নিক্ষিপ্ত বস্তু হিসেবে কাজ করবে, আদিবেগ দেওয়া আছে। আর বলা হয়েছে উপর থেকে এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছিল একটা মানে উপর থেকে একটা নির্দিষ্ট হাইট থেকে
একটা নির্দিষ্ট হাইট থেকে এটাকে ফেলে দেওয়া হয়েছিল আর কি বলটাকে। কত বেগে? সেম বেগে, ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড বেগে ফেলে দেওয়া হয়েছিল, এবং এটা 2 সেকেন্ড সময় লাগছিল। 2 সেকেন্ড সময় লাগছিল মাটিতে ফেরত আসতে। তাহলে হাইটটা কত হবে? এই হাইটটা বের করি আমরা। এই হাইটটা কত সেটা বের করি। h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। হচ্ছে 14, টাইমের মান হচ্ছে 2 প্লাস 4.9 ইন্টু 2 স্কয়ার, কত আসে? হাইটটা পেয়ে যাবে তুমি, এই পুরো হাইটটা পেয়ে যাবে, এই পুরো হাইটটা পেয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সে 2 সেকেন্ডে মাটিতে পড়ছে, তাহলে তুমি এই হাইটটা পেয়ে যাবে। হাইটটা পেয়ে গেলে এখন জাস্ট এই যে এই বস্তুটা আবার উপরের দিকে বাউন্স করবে, উপরের দিকে বাউন্স করবে 14 মিটার পার সেকেন্ড বেগে, আর এই সেম জায়গা থেকে আরেকটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। প্রথম বস্তুটি নিক্ষেপের 1 সেকেন্ড পর ছেড়ে দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে আমার ওই 1 সেকেন্ড পর প্রথম বস্তুটা কোথায় ছিল সেটা দেখতে হবে তোমাকে, ঠিক আছে, বা ওই দ্বিতীয় বস্তুটা কোথায় আসে সেটা দেখতে হবে। একটি বলকে একই স্থান থেকে প্রথম বলটি নিক্ষেপের পর ছেড়ে দেওয়া হলো। তুমি নিজে পারবা, একটু চিন্তা করো, এটা একদমই সহজ, একদমই সহজ। একটু চিন্তা করতে হতে পারে, বাট আই থিঙ্ক এটা পারা উচিত। মেহেদি আলামিন রাফি 47.6 মিটার। তাহলে পুরো উচ্চতাটা পেয়ে গেলাম। হ্যাঁ, 47.6 মিটার। কোয়ার ম্যাটটা বুঝছো তো? একটু আগে কোয়ার ম্যাটটা করালাম, সেটা বুঝছো তো? আলামিন রাফি, এই যে কৃত কাজ বের করতে হবে। ওকে, কৃত কাজ বের করতে হবে mgh প্লাস হাফ mv স্কয়ার। আর এক্ষেত্রে বলা হচ্ছে প্রথম বস্তু ফেলে দেওয়ার 1 সেকেন্ড পর দ্বিতীয় বস্তু ফেলা হচ্ছে। তাহলে আমি চিন্তা করব যে 1 সেকেন্ড পর প্রথম বস্তুটা কোথায় ছিল সেটা একটু বের করবা। এখানে h দিয়ে ut প্লাস হাফ জিটি স্কয়ার 1 সেকেন্ড পর কোথায় থাকে সেটা বের করবা। ধরো সাপোজ সেখানে আছে, ওই সময় আরেকটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, আরেকটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে ওই বস্তুটা নিচে পড়বে, আর এই বস্তুটা কি করবে? 1 সেকেন্ডে এটা হিট করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তখন তারা কোথায় মিলিত হবে? সো ম্যাথটা একই রকম, একই রকম। W1 কত হবে? W1 h হবে এই যে এটা 8 মিটার প্লাস 2 মিটার, h হবে হচ্ছে গিয়ে h1 প্লাস h2। এখানে কোনো গড়টর কিছু করা লাগবে না, গড়টর কিছু করা লাগবে না, ঠিক আছে, ফাইন। এটা একটু চিন্তা করে এখন করতে গেলে আবার সময় নষ্ট হবে, বা তুমি পারবা, আমার মনে হয়, আমার বিশ্বাস তুমি পারবে। একটু সময় নাও, আস্তে ধীরে ধীরে করো, স্টেপ বাই স্টেপ করো। পুরো উচ্চতাটা পেয়ে গেছো, প্রথম বস্তুটা 1 সেকেন্ড পর কোথায় থাকবে সেটা বের করো, 1 সেকেন্ড পর কোথায় থাকবে সেটা বের করো। বা ওই দ্বিতীয় বস্তুটা আমরা তো জানি 2 সেকেন্ড পরে সে বাউন্স করে উপরের দিকে ফেরত যাবে, 2 সেকেন্ড পর সে বাউন্স করে উপরের দিকে ফেরত যাবে। তাহলে ওই প্রথম বস্তু মানে দ্বিতীয় বস্তু যেটা ফেলাইছো ওইটা কতটুকু উচ্চতা নামে সেটা হিসাব করো, তারপর ওখান থেকে ক্যালকুলেশন করো। সহজ, এটা আমিও করে দিতে পারবো, বাট ইট উইল টেক টাইম। আচ্ছা দাঁড়াও, এরপর আরেকটা ম্যাথ মেবি একজন আমাকে দিয়েছিল, সেটা হচ্ছে এরকম একটা ম্যাথ। ওই ম্যাথটা করার এখন সময় নেই আছে। যাই হোক, আজকে ক্লাসটা শেষ করতে হবে, বাট শেষ করার আগে আরো কিছু জিনিস বলে দিই। তোমাদের এরকম ম্যাথ করাইছিলাম, সাপোজ একটা মোটর একটা ক্রেনকে কন্ট্রোল করে, সেই ক্রেন কোনো বস্তুকে ধরো নিচে থেকে উপরে উঠাচ্ছে সমবেগে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে উঠাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা মোটর একটা ক্রেনকে কন্ট্রোল করে, ক্রেন একটা বস্তুকে সমবেগে উপরের দিকে উঠাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাদের ভরটা কতটুকু, বস্তুর ভর কতটুকু সেটা দেওয়া আছে। সাপোজ ভর হচ্ছে ইকুয়াল টু 10 কেজি বা 100 কেজি। সে বস্তুটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠাচ্ছে। এই ক্ষেত্রে কৃত কাজ কত, কৃত কাজ কত, বা এরকম কিছু টাইপের কিছু কোয়েশ্চেন আসে। হ্যাঁ, বা এই মোটর একটা কিছু শক্তি দেওয়া হচ্ছে, মোটরটা আবার কিছু ক্রেনকে শক্তি দিচ্ছে, ক্রেনটা হয়তো কিছু কাজ করছে। আচ্ছা আমি কোয়েশ্চেনটা নিয়ে আসি, একজন যেহেতু অলরেডি দিয়েছে আমাকে কষ্ট করে। এটা মনে হয় আমার মেসেজ রিকোয়েস্ট আমি পাইলাম, নাকি ইসের মধ্যে পাইলাম, বাইনারি স্কুলের ইনবক্সে পাইলাম। এই কোয়েশ্চেনটাই দেখাই। একটা মোটর একটা ক্রেনকে কন্ট্রোল করতেছে। দেখো ক্রেনটা 300 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে উঠাচ্ছে। 2 সেকেন্ড যাবত উঠানোর জন্য বৈদ্যুতিক মোটর ক্রেনটির উপর 3000 জুল শক্তি প্রদান করে। আবার বৈদ্যুতিক মোটর 3000 জুল শক্তি পাওয়ার জন্য 5000 জুল শক্তি ব্যবহার করে।
যেটা ঘটনা হচ্ছে, আমার এখানে একটা মোটর ছিল, মোটর একটা ক্রেনকে কন্ট্রোল করতেছে, ক্রেনটা আবার একটা বস্তুকে ধরে 300 কেজি ভরের বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে তুলতেছে সমবেগে। এই কাজ করার জন্য মোটর ক্রেনকে যতটুকু শক্তি দিচ্ছে, ইনপুট দিচ্ছে, সেটা হচ্ছে 3000 জুল। ইনপুট দিচ্ছে 3000 জুল। আর মোটর ক্রেনকে 3000 জুল শক্তি দেওয়ার জন্য, মোটর ক্রেনকে 3000 জুল শক্তি দেওয়ার জন্য সে বিদ্যুৎ শক্তি হিসেবে 5000 জুল শক্তি নিচ্ছে, ইনপুট নিচ্ছে। তাহলে মোটর ইনপুট নিচ্ছে 5000 জুল, সেখান থেকে সে 3000 জুল দিতে পারতেছে ক্রেনকে। ক্রেন আবার সেই শক্তি দিয়ে একটা ভরের বস্তুকে উপরের দিকে তুলতেছে 5 মিটার পার সেকেন্ড ধরে, বেগে 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ড যাবত উপরের দিকে তুলতেছে। ক নাম্বার কোয়েশ্চেন করা হয়েছে, বস্তুটি উপরের দিকে উঠাতে ক্রেনটির কৃত কাজের পরিমাণ হিসাব করো। এই বস্তুকে উপরে উঠাতে ক্রেনটার কৃত কাজ কত? তাহলে কৃত কাজ, ক্রেনের কৃত কাজ বের করতে বলছে। ডাব্লিউ ইকুয়াল টু জানি আমরা এফএস বা এফএইচ। এফ কত? এম। জি এইচ, এখানে এম এর মান কত? 300 কেজি। জি এর মান 9.8। আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 2 সেকেন্ড যাবত উপরে উঠাচ্ছে। তাহলে এইচ ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা, সমবেগ বলা হয়েছে, সমবেগ বলা আছে, সমবেগ। তাহলে এইচ ইকুয়াল টু ফর্মুলা কি? ভিটি। তাহলে ভি এর মান হচ্ছে 5, টাইমের মান হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। তোমার এখানে একটা অ্যান্সার ভুল দেয়া আছে, অ্যান্সারটা ভুল। এই অ্যান্সারটাতে h/2 করা হয়েছে। h ইকুয়াল টু ভিটি, তো এটাকে ডিভাইডেড বাই 2 করা হয়েছে, কিন্তু এখানে গড় উচ্চতা হিসাব করা হবে না, গড় উচ্চতা হিসাব করতে পারবে না। হ্যাঁ, গড় উচ্চতা হিসাব করতে পারবে না। তাহলে ক্রেনটি কৃত কাজ বের করে ফেলছো। এখানে ক্রেনটা কতটুকু কাজ করে সেটা পেয়ে গেছো, সে কতটুকু ইনপুট নেয় সেটা পেয়ে গেছো, মোটর কতটুকু ইনপুট নেয় সেটা পেয়ে গেছো। তাহলে আলটিমেটলি এই পুরো যন্ত্রটার মধ্যে ইনপুট আসতেছে 5000 জুল এবং আউটপুট আসতেছে এই যে এই কাজটা। তাহলে পুরো যন্ত্রটার দক্ষতা কত হবে? আউটপুট এই যে 300, 9.8, 5 into 2, আর ইনপুট হচ্ছে 5000 শেষ, বা 50000 ইন্টু 100%। এটা হচ্ছে পুরো যন্ত্রের দক্ষতা। ঠিক আছে, গড় উচ্চতা কেন ধরবো? গড় উচ্চতা কেন ধরবো? গড় উচ্চতা তখনই ধরবো, আসলে গড় উচ্চতা বলতে কিছু নাই, গড় উচ্চতা বলতে কিছু নাই। কৃত কাজে যেটা হয়, আমাদের সেন্টার অফ ম্যাসকে কাউন্ট করতে হয়, সেন্টার অফ ম্যাস কোথা থেকে কোথায় গেছে। পানির ক্ষেত্রেও গড় উচ্চতা কাউন্ট করা হয়নি, পানির ক্ষেত্রেও সেন্টার অফ ম্যাস কাউন্ট করা হয়েছে। তাহলে এখানে বস্তুটাকে এখান থেকে 5 মিটার পার সেকেন্ড যাবো 2 সেকেন্ড উঁচুতে ওঠানো হচ্ছে। তুমি কোন হিসাবে গড় ধরবা? গড় কোনো কনসেপ্টই নেই, গড় নামে কোনো কনসেপ্টই নেই। কনসেপ্ট যেটা আছে এইচ, এইচ মানে সরণ। কার সরণ? বস্তুটার সরণ। বস্তুর ভরটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় সরাইছে। সো এখানে গড়ের কোয়েশ্চেনটা আসবে না। ঠিক আছে, এখানে h/2 হবেই না, h/2 আসার কোনো সম্ভাবনাই নেই। বস্তুটাকে এখানে ছিল বা কোথাও একটা ছিল, তুমি 5 মিটার পার সেকেন্ড থেকে 2 সেকেন্ড উঠাইছো। সো কতটুকু উচ্চতা উঠছে? s ইকুয়াল টু ভিটি, এই উচ্চতা উঠছে। গড় বেগ দেওয়া থাকলে তখন তুমি গড় উচ্চতা হয়তো বের করলেও তখন একটা তোমার কাছে লজিক থাকতো যে না ভাইয়া গড় বেগ দেওয়া আছে, আমি গড় উচ্চতা বের করছি। ঠিক আছে, ক্লাস দিয়ে সবাই চলে যেতেছে কেন? চলে যাচ্ছে। ঘুমিয়ে গেছে। সমস্যা নেই, চলে যাক। যাদের মনে চায় থাকবে, যাদের মন চায় থাকবে না। অলরেডি আমরা 15টা ক্লাস করে ফেলছি, আর কোন রকম 15টা ক্লাস করি। আর না হলে আমার জানি না, আমার মাথায় কখন যখন যেটা ভালো লাগে হচ্ছে, আমার যদি মনে হয় যে না তোমাদের বেশি অ্যাটেন্ডেন্স একদম কম, তখন একদম কন্ডিশন দিয়ে দিব যে তোমার 60 জন না হলে ক্লাস করাবো না, ক্লাস করাবো না। বুঝতে পারছো? টোটালি ফ্রি, তো তোমরা এটাকে মূল্যায়ন করতে পারো না। ওই টিচারের কাছে গিয়ে পড়তা, তখন ভালো লাগতো তোমাদের। বুঝতে পারছো? একটু আগে পঞ্চম অধ্যায়ের কিছু কনসেপ্ট দেখাইছেন না, ওইটা দেখতে অনেকে মনে হয় চলে গেছে। যাক, চলে যাক, সমস্যা নেই, চলে যাক, সমস্যা নেই।
যেটা বললাম আমি হয়তো কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, মিশন 35 নিচে ছোট্ট করে লিখে দেবো শর্ত প্রযোজ্য। ঠিক আছে, 500 টাকা 1000 টাকা 2000 টাকা নিয়ে পড়াইতাম তখন ভালো লাগতো। যাই হোক, মানুষ হাজার হাজার টাকা দিয়েও তো আসলে ক্লাসে থাকে। এখানে তো ফ্রি, এখানে ক্লাসে থাকার তো আরো কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, তো এখানে কুয়ার বেশ কিছু কনসেপ্ট দেখালাম। আর হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার একটা ম্যাথ একজন দিছো, ওইটা বললাম যে কিভাবে করবা, চেষ্টা করো, না পারলে আমি ক্লাসই 10 মিনিট 15 মিনিটের সময় লাগবে এটা সলভ করে দিতে। এটা করে দিলাম, কুয়ার জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। উচ্চতার জিনিস, ভরকেন্দ্রের জিনিসটা হিসেব ক্লিয়ার করে দিলাম। ইটের ম্যাথ করে দিলাম, আমাদের সরল দোলকে ম্যাথ করে দিলাম, অনেক কিছু করেছে আজকে। ঠিক আছে, তোমাদের না করায় ক্লাস না নিয়ে আমি একটা টেম স্কুলে ভিডিও বানাইলেও আমি 3-4 হাজার টাকা পাই। বুঝতে পারছো? তোমরা তো বুঝবা না এগুলা। যাই হোক, পিডিএফটা মনে হয় গতকালকে আপলোড করা হয়নি না, আমি আজকে আপলোড করে দিচ্ছি। এক্সপোর্ট অল পিডিএফ, এক্সপোর্ট, গুগল ড্রাইভ। ভাইয়া গতকালকে ক্লাসটাও দেন না ইউটিউবে। ইউটিউবে আছে, দিয়ে দিব আজকে, দিয়ে দিব। মিশন 35 ফিজিক্স চ্যাপ্টার ক্লাস 2 আছে। হ্যাঁ ঠিক আছে, আপলোড। আচ্ছা, এটা আপলোড হয়ে যাচ্ছে, আর গতকালকে আপলোড হয়ে যাবে। চ্যাটে পিডিএফটা দেন প্লিজ। তোমরা এত অলস কেন? খুবই অলস। চ্যাটে পিডিএফ দিতে চাচ্ছ, এখন চ্যাটে আমি কিভাবে দিব? এখানে তো জুম সিলেক্ট করার কোনো অপশনই নেই। জুম সিলেক্ট করার কোনো অপশনই নেই, ড্রাইভ থেকে নিয়ে নিও। অপশন থাকলে জুমে দিয়ে আছে, জুমে আছে অপশন, দেখি পাই কিনা। না, এখানে আসে না। যাই হোক, আর গতকালকে তো এখনই আপলোড করে দিই। এটা তো চতুর্থ অধ্যায় স্যার, ভাইয়া আপনি 5 লেখছেন। দেখছো, এই যে, হ্যাঁ ঠিক আছে, 5 লিখছি না, ঠিক করে নিও। চ্যাপ্টার 4 পড়ছিলাম আমরা, কোথায়? এইটা চ্যাপ্টার 4, আমি চ্যাপ্টার 5 লিখেছি। মাথায় কাজ করে না, এতগুলো কাজ করতে হয় বুঝছো, ঠিক মতো মাথায় কাজ করে না। তোমাদের জন্য আবার বই আনাচ্ছি, তোমাদের ইন্টারে ওই যে স্বপ্ন আমার বইয়ের ব্যাচটার জন্য আরো বেশ কিছু ইন্ডিয়ান রাইটারের কিছু বই আনাচ্ছি, তো ওগুলো থেকে ইনশাল্লাহ স্বপ্ন আমাদের বইয়ের ব্যাচে পড়াবো। তো এই তো আপাতত এই পর্যন্তই, অনেকগুলো কাজ করতে হচ্ছে আমাকে। আচ্ছা, আমি পাচ্ছি না খুঁজে, কোথায় আপলোড করব? থাক, সবাই আজকে তো দেখছি ক্লাস, সবাই বুঝে নেবে। বুঝে নিও, আমি মিশন 35-এ মিশন 35 পাইছি, ফিজিক্স পাইছি, চ্যাপ্টার 4 ক্লাস 01, ফিজিক্স চ্যাপ্টার 04 ক্লাস 01। ওকে, আপলোড করে দিচ্ছি, সবাই ওখান থেকে দেখে নিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের বইয়ের ব্যাচ পরে শুরু হবে, এসএসসির পর, সমস্যা নেই, ওইটা এসএসসির পর শুরু হবে।